হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তবে আজকের ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল, এডিটিং করতে বাকি ছিল এবং যেহেতু দীক্ষার ব্যাপার ছিল আপনাদের জানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু সেই দিনের বৃহস্পতিবারের ভিডিও। আর আপনারা সকলেই জানেন, আমার আগের ভিডিও যারা বরাবর দেখে আসছেন, যে আমার বাড়ির ঠাকুরকে আমি কখনোই পুজো না দিয়ে আমি বাইরে কিন্তু একদমই যাই না। তো প্রথমে আমি আমার বৃহস্পতিবারের যেহেতু পুজো, তো তাই দীক্ষা নিতে যাওয়ার সময় হচ্ছে 9টা। তো আমি যখন পুজো করতে বসেছি জানেন, সমস্ত কিছু বৃহস্পতিবারের কাজ সারতে তো একটু দেরিই হয়, কারণ সমস্ত বাসন মাজার ব্যাপারটা তো থেকে যায়। আর শুধু বাসন মাজা নয়, আমার ঠাকুরঘরটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি বৃহস্পতিবার দিন। তো তাই আমার একটু লেটই হয়। তো আমার হাজব্যান্ড সমানে বলে যাচ্ছে যে আজকে আমার দীক্ষা নিতে গেলে হবেও তো, আদেও হবে তো? আমি বলি ঠিকই হবে, কিন্তু আমি ঠাকুরকে জল না দিয়ে আমি একদমই বেরোবো না। 9টার সময় বলেছে, আমি 10টায় যাব, এরকম বলে যাচ্ছি। তো তো আমার হাজব্যান্ড তড়িঘড়ি করে স্নান করছে, ধুতি পরার ব্যাপার আছে। আরও সেইভাবে ধুতি পরতে পারে না, তো তাই ওর একটু লেট হবে। তো তাই ও তাড়াহুড়ো করেই স্নান টান করে রেডি হতে চলে গেল। তো আমাকে সমানে বলে যাচ্ছে যে তুমি কিন্তু এই ঠাকুরকে পুজো করছো, আর অনেকটাই বোধহয় দেরি হয়ে যাবে আমাদের বোধহয় যেতে লেট হবে, আর আদৌ হবে তো? ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো তো? আমি তখন বললাম, ঈশ্বর যখন চেয়েছে, এত বাধা বিপত্তি কাটিয়ে আমি যখন আজকের দিনটাতে আমি দীক্ষা নেব বলে স্থির করেছি, অবশ্যই হবে। তবে ঈশ্বরকেই তো আমি পুজো দিচ্ছি, ঈশ্বর কি চাইবেন না যে আমি পুজো না দিয়ে আমি চলে যাই? তো তখন বলল, ঠিক আছে তুমি দাও, তবে একটু তাড়াতাড়ি করো। তো আজকের বৃহস্পতিবারের দিনটা এত ভালো ছিল, এত শুভ সময় ছিল, আর এত ভালো কাটিয়েছি। আমি আপনাদের হয়তো ব্লগ ভিডিও করলে দেখাতে পারতাম যে আমার লাইফস্টাইল ভিডিওতে আমি কিভাবে দীক্ষার জায়গায় গেলাম এবং মহারাজরা বসে আছেন, এবং এত সুন্দর পরিবেশ যে আপনাদের কি বলবো। এবং তার পাশাপাশি আমার কিছু কিছু মানুষদের সঙ্গে পরিচয় হলো, ওনারাও দীক্ষা নিতে গেছেন। তো অনেক কিছু আমার জানা ছিল না, সেগুলো জানতে পেরে বেশ আমি আনন্দিত হলাম, এবং আমার অভিজ্ঞতাও বাড়লো। আসলে সময়ের সাথে সাথে এবং বয়সের সাথে সাথে আমাদের অভিজ্ঞতা বাড়ে, এবং কি বলুন তো, অনেক কিছু অজানা জিনিস যেগুলো আরও গুরুজন যারা আমার থেকে তো বয়সে ওনারা বড় ছিলেন, তো তাই আমাকে অনেক কিছু বলে দিলেন যে দীক্ষা নিতে গেলে এই যা প্রসিডিউর আর কি, সেগুলোই আমাকে বলছিল, বোঝাচ্ছিল। তো এগুলো আমার জানা রইলো, পরবর্তীকালে আমার ছেলেকে আমি এগুলো বলতে পারবো। তবে জানেন, আমার ছেলের জন্য আমি সমস্ত কিছু ধুতি, ওর ধুতি পরে তো নিতে পারবে না, ওর হচ্ছে পাঞ্জাবি আমি নিয়েছিলাম। আর কিন্তু যখন ঠাকুরমশাইয়ের কাছে দীক্ষা নিতে গেলাম, বসলাম, তখন বলল, মা আমি আরও একটু সময় লাগবে ওকে দীক্ষা দিতে, কারণ ও নিজে থেকে তোমাকে বলতে হবে না ওর জন্য, যে যেমন পড়াশোনার কথাই উনি উদাহরণ দিয়ে বললেন, যে ওকে যেন না বলতে হয় যে তুমি কি পড়তে বসেছো, বা তোমার কি পড়াটা হয়েছে। ও যেন নিজে থেকেই বলে, মা আমার পড়া হয়ে গেছে। এবং ও নিজে থেকেই ওর নিজের যখন কাজকর্ম ও করতে আরম্ভ করবে, ওর দায়িত্বটা ও নিজেই নিতে পারবে, তখন আমি ওকে দীক্ষিত করব। কারণ হচ্ছে, ও তো বাচ্চা মানুষ, ওর এখন মনে হচ্ছে আমি দীক্ষা নিয়ে নিই। হঠাৎ করেই যে গুরু মন্ত্র আমি দেব, সেই মন্ত্র কিন্তু 108 বার পাঠ করতে হয়। বাচ্চা মানুষ বলে এমন না যে সেটা পাঠ করবে না, ওর নিজ ইচ্ছা থেকে ও যখন সমস্ত কিছু কাজকর্ম করবে, তোমাকে বলতে হবে না, আমি অবশ্যই ওকে দীক্ষা দিয়ে দেবো। তবে জানেন, ওই কথাটা বলতে আমার মনটা একটু হলেও কিন্তু আমার বিষণ্ণতা এসেছিলো, এবং মনটা খারাপও হয়েছিল, কারণ আমাকে 9টার সময় যাওয়ার কথা, আমি তো আপনাদের আগেই বললাম। তো আমি গিয়ে পৌঁছেছি তখন ওই 11টা, সাড়ে 11টা, কারণ বাড়িতে পুজো টুজো করেছি, তারপরে নিজে রেডি হয়েছি, তারপরে গেছি।
তো সমস্ত কিছু যা আমার নেওয়ার সমস্ত কিছু নিয়ে গেলাম। কিন্তু আমাদের যখন দীক্ষার সময় এলো তখন কিন্তু দুপুর 2:30টা হয়ে গেছিলো, মানে বেজে গেছিলো। তার আগেও অনেকে ছিল, মানে পরপর তো সেই দিনটাতে সবাই দীক্ষা নিচ্ছিল। তো যাই হোক, আমার মনটা একটু হলেও খারাপ হয়েছিল, কারণ বাবু অতক্ষণ কিন্তু এতটুকু জলস্পর্শ পর্যন্ত করেনি। তো যার জন্য আমার মনটা একটু খারাপ লাগছিল যে অতক্ষণ ও দীক্ষা নেবে বলে একটা প্রতীক্ষায় বসে থাকা, তো ও পেলো না। তারপরে ঠাকুরমশাই আমাদের মুখটা দেখে একটু বুঝতে পারলেন, তখন বলল ও যেহেতু শিশু বালক তাই ওর জন্য আমি একটা মন্ত্র দিতেই পারি বলে ওকে ওর কানে তো সেই মন্ত্রটা বললেন, এবং আমার ছেলে ওই মন্ত্রটা সমানে মোটামুটি জপ করছে এখনও পর্যন্ত। তবে মনে করিয়ে দিই, মা তো, আর এখন থেকেই ওর শিক্ষাটা যদি ঠিকঠাকভাবে দিতে পারি আর এই মন্ত্রগুলো জপ করতে থাকে, ওর নিজের মন মানসিকতাও হয়তো অনেকটা ধীর স্থিরতা আসবে এবং ওর শিক্ষা দীক্ষাটাই আলাদা হবে। এমনিতেই ও ঠাকুর পুজো করতে পছন্দ করে বলেই আমি দিতে চেয়েছিলাম। তো অনেকেই বলেছিল যে ও যেহেতু ঠাকুর পুজো করে এবং তুমি ওকে দীক্ষা দিয়ে দাও। তো সেটা মাথায় রেখেই চেষ্টা করেছিলাম যে আমরা 3 জনেই নিয়ে নেব। তো যাই হোক, আলটিমেটলি এই ঘটনা তো আপনাদের শেয়ার করলাম। আর সুচরিতার দিকে একটা কথা বলবো, সুচরিতা দি, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আমার আমসরটা মানে আমসর দিয়েছি ঘটে, কেমন লাগছে আপনি জানাবেন। তবে আমার ভীষণ ভালো লাগছে এই আমসরটা ঘটে দেওয়ার পর। সত্যি আমার মা লক্ষ্মীর যে বেদিটা যেন মনে হচ্ছে এত সুন্দর ভরে উঠেছে যে কি বলবো, আমার এত ভালো লাগছে। তবে কি জানেন তো, আমি তো সবসময় আমসর পাই না। তবে আপনি বলার পরে আমি অনেক চেষ্টা করে আমার হাজব্যান্ডকে বলেইছিলাম যে আজকে দীক্ষা নিতে যাব, তুমি কোথাও থেকে তুমি আমসর আমাকে এনে দাও, ফুলের দোকানেও তো পাচ্ছি না। তো তখন ও কী করেছে, একটা পাশে আম গাছ ছিল, মানে পাশে বলতে কিছুটা দূরে, তো সেখান থেকে আম ডাল ভেঙে নিয়ে এসছে। তো সেই আম ডালে তো মঞ্জুরি হয়েছে, তো কোনো রকমই এনেছে। তো যাই হোক, আমার মা লক্ষ্মীর ইচ্ছাতে আজকে আমার ঘটে কিন্তু ওই আম্রপল্লব দিয়েছি। কেমন লাগছে আপনি তো জানিয়েছেন, আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি। তো এই পুজোর ভিডিওটা তো অনেক দিন বলতে বৃহস্পতিবার আমি করেছি, তবে আমার এডিটিংয়ের জন্য এডিটিং হয়নি বলে আমি পোস্ট করতে পারিনি। তো যাই হোক, কেমন লাগছে আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই জানাবেন। তো এরপরে আমি পুজোয় বসেছি। তবে আমি গণেশ পুজোর ভিডিওটা আগে করে রেখেছি জানেন তো। তো গণেশ পুজোর ভিডিওটা আমি পরে আপনাদের সঙ্গে আপলোড করব, কারণ সবই এডিটিংয়ের ব্যাপার। কারণ আমরা দীক্ষা নেওয়ার পর সেদিনটা আমরা যেহেতু ফিরেছি প্রায় 4টে বেজে গেছিলো বাড়ি ফিরতে, তো তাই আর সেদিনকে এডিটিংয়ে বসেনি। পরের দিনকেও দেখলাম শরীরটা একটু ম্যাচ করছে, তো তাই সেদিনকেও আমি করতে পারিনি, মানে শরীরটা একটু খারাপ লাগছিল, কেন জানি না। তো যাই হোক, তারপরে এডিটিং করা হয়নি বলে একটু আগে পিছে হয়ে যাচ্ছে ভিডিওগুলো। তো যাই হোক, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমি কমেন্টগুলো পড়ে নেব। তো আমার মিষ্টি একটি বোন মোনালিসা লিখেছ, খুব ভালো লাগলো দিদিভাই, খুব সুন্দর হয়েছে পূজা। তো অসংখ্য ধন্যবাদ জানাই বোন তোমাকে। তো আমার অনেক ভালোবাসা নিও এবং অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, খুব ভালো লাগবে। তো আরেকটি মিষ্টি একটি বোন জ্যোতি, তো জ্যোতি লিখেছ, খুব ভালো লাগলো দিদিভাই কথাটা শুনে যে তোমার আগের ভিডিওগুলোতে ভালো ভিউজ এসেছে। তুমি বলতে আমি নিজেও দেখলাম তোমার চ্যানেলে গিয়ে। এইভাবেই ভিডিও দিয়ে যাও দিদিভাই, একদিন দেখবে ঠিক তোমার চ্যানেল অনেক বড় হবে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবই তোমাদের ইচ্ছাতে এবং তোমাদের চেষ্টাতে। আমি অনেকবার চেয়েছিলাম যে ভিডিও বন্ধ করে দেবো, কিন্তু তুমি সুচরিতা দি অনেক মনের জোর দিয়েছো, যার ফলে আমি আর ভিডিও বন্ধ করতে পারিনি। তাই আজকের এই দিনটা আমি দেখতে পাচ্ছি। তো তোমাকে আবারও অনেক ভালোবাসা জানাচ্ছি এবং অনেক আদরণীয় ভিডিওর মাধ্যমে অনেক ভালোবাসা দিচ্ছি। এর পরের কমেন্টটি একটা আইডি থেকে এসেছে। তো নিরু মোম ব্লগ থেকে একটি বোন কমেন্ট করেছে, আজ ফার্স্ট টাইম দেখলাম
তোমার ভিডিও খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বোন তোমাকে। এইভাবেই সময় পেলে মাঝে মধ্যে কমেন্ট করো, খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই আমি কমেন্টগুলো পড়লাম। পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু কমেন্ট আছে, আমি পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আসি, টাটা।